বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গার সরকারি কলেজ বর্তমান করোনা ভাইরাস কোভিড-19 বিশ্বব্যাপী মহামারী প্রাদুর্ভাব সংকটকালীন এই সময়ে সিঙ্গার সরকারি কলেজ ফেসবুক পেজে পরিচালিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজ রবিবার 24/1/2021 খ্রিস্টীয় তারিখ বেলা 11টার এই সময়ে ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনা ক্লাস কার্যক্রম। ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনার এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড প্ল্যান এই অধ্যায়ে আলোচনা করতেছি এবং এই অধ্যায় আলোচনার আমরা আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে মৌলিক ব্যবসার প্রক্রিয়া এবং মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য। বাজারজাতকরণ ব্যবস্থাপনার বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজিজ এন্ড প্ল্যান, এই অধ্যায়ের আলোচনার যে বিষয়সমূহ, এর মধ্যে যে আলোচনাসমূহ আমরা আলোচনা করছি এই বিষয়সমূহ সবচেয়ে বেশি বাজারজাতকরণ ব্যবস্থাপনার মৌলিক ধারণার সাথে সম্পৃক্ত। এমন আলোচনা সমূহের মধ্যে আজকের আলোচনার যে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে ব্যবসার মৌলিক প্রক্রিয়া, ব্যবসার মৌলিক প্রক্রিয়া অথবা মৌলিক ব্যবসার প্রক্রিয়া, আরেকটি হচ্ছে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য, কোর বিজনেস প্রসেস এবং ক্যারেক্টারিস্টিক্স অফ কোর কম্পিটেন্ট। প্রথম যেটি সেটি হচ্ছে ব্যবসার মৌলিক প্রক্রিয়া বা কোর বিজনেস প্রসেস। কোর বিজনেস প্রসেসের সাথে জড়িত আলোচনার প্রাথমিক পর্বের যে বিষয় সেটি হচ্ছে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের সকল বিভাগ দক্ষতার সাথে কার্য পরিচালনা করে ব্যবসা যে মৌলিক সামর্থ্যের বিষয়কে যে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা যে প্রত্যেক বিভাগ দায়িত্বের সাথে যে কার্য সম্পাদন করে, তাদের এই কার্য সম্পাদন দক্ষতার সাথে প্রত্যেক বিভাগ তাদের কার্য পরিচালনা করলেও তাদের দক্ষতার সফলতা অনেকাংশে ফলপ্রসূ হয়ে ওঠে তখনই যখন প্রত্যেক বিভাগ অর্থাৎ এক বিভাগ আরেক বিভাগের সাথে কাজের সমন্বয়ের মাধ্যমে যদি তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সফলতা অর্জনের উল্লেখযোগ্য দিক নির্ভর করে প্রত্যেক বিভাগ তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এক বিভাগ আরেক বিভাগের কাজের সাথে কিভাবে সমন্বয় রক্ষা করে। আর সমন্বয় রক্ষা করতে গিয়ে ব্যবসায়ের যে মৌলিক বা যে গোড়ার কিছু ব্যবসার প্রক্রিয়া বলতে যে কিছু বিষয় আছে, এমন বিষয়সমূহের প্রতি কি দিয়ে থাকে, গুরুত্ব দিয়ে থাকে। আর এমন বিষয়সমূহ হচ্ছে বিষয়সমূহকে 4টি বা 5টি ভাগে এই বিষয়সমূহ কি করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে।
আর এই পাঁচটি বা চারটি বিষয়সমূহ হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ব্যবসার যে বাজার কি করা, উপলব্ধি করা, বাজারকে কি করা, উপলব্ধি করা। দা মার্কেট সেন্সিং প্রসেস, বাজারকে ভালোভাবে কি করা, উপলব্ধি করা। দা মার্কেট সেন্সিং প্রসেস। তারপর হচ্ছে নতুন অর্পণ, নতুন অর্পণ কি করা, উপলব্ধিকরণ, নতুন অর্পণ উপলব্ধিকরণ প্রক্রিয়া বা নিউ অফার রিয়েলাইজেশন প্রসেস, নিউ অফার রিয়েলাইজেশন প্রসেস। তারপর যেটা সেটা হচ্ছে ক্রেতা অর্জন প্রক্রিয়া, দি কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস, দ্য কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস। চতুর্থ যেটা সেটা হচ্ছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া, ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া, অর্থাৎ দি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস, দি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস। এবং পঞ্চমত যেটা সেটা হচ্ছে পরিপূর্ণকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়া, অর্থাৎ দি ফুলফিল ম্যানেজমেন্ট প্রসেস, দি ফুলফিল ম্যানেজমেন্ট প্রসেস। আর এই পাঁচটি বিষয় হচ্ছে কি বলে কোর বিজনেস প্রসেস, অর্থাৎ মৌলিক ব্যবসার প্রক্রিয়া। এই পাঁচটি বিষয়সমূহের প্রথম যেটা সেটা হচ্ছে বাজার উপলব্ধিকরণ প্রক্রিয়া। বাজার উপলব্ধিকরণ প্রক্রিয়ার কাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে বাজার তথ্য, অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে ভোক্তার যে ডেমোগ্রাফিক যে ফ্যাক্টরস আছে, ভোক্তাকে ভালোভাবে বুঝতে গেলে, ভোক্তাকে ভালোভাবে উপলব্ধি করতে গেলে, ভোক্তাকে ভালোভাবে চিনতে গেলে, ভোক্তার যে ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এর আলোকে, ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এর যে ভোক্তার যে তার কি বলে যে আয়, বয়স, লিঙ্গ, পেশা, জীবনধারা, জীবন চরিত্র, ধর্ম, বর্ণ, শিক্ষা, জাতীয়তা, মূল্যবোধ, সামাজিক দিক, এমন সব রকম বৈশিষ্ট্যই, সামাজিক সব রকম বৈশিষ্ট্যকে একজন ক্রেতা কি করে থাকে, যে সমস্ত দৃষ্টিকোণ থেকে ধারণ করে থাকে, তার আলোকে একজন ক্রেতাকে বোঝার জন্য কি করা, চেষ্টা করা। এবং তার ভিত্তিতে বুঝতে গিয়ে ক্রেতা, ওই শ্রেণীর ক্রেতার কি করা, তথ্য কি করা, ধারণ করা। তথ্য যত মানে নির্ভরশীল হবে, তথ্য যত ভোক্তার সাথে সংগতিপূর্ণ মানে তথ্য সংগ্রহ করা হবে এবং ভোক্তাকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণের পরবর্তী বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণ বা পরিকল্পনাগুলা কি হবে, একুরেট হবে। আর এই জন্য এটাকে বলা হচ্ছে ভোক্তাকে কি করা, উপলব্ধিকরণ প্রক্রিয়া। বাজার উপলব্ধিকরণ প্রক্রিয়া। বাজার মানে হচ্ছে যে ভোক্তা, আর ভোক্তার ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এর আলোকে তাদের কাছ থেকে যে তথ্য কি করা, সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করতে গিয়ে ওই শ্রেণীর ভোক্তার উপযোগী যে প্রশ্নপত্র প্রণয়ন বা কি কি বৈশিষ্ট্যকে ধারণ করে ভোক্তার মূল বিষয়টা বের করে নিয়ে আনা যায়, তার আলোকে কি করা, তথ্য কি করা, সন্নিবেশিত করা এবং তথ্য কি করা, তথ্য ফর্মে তথ্য সন্নিবেশিত করা এবং তথ্য কি করা, সংগ্রহ করা। তথ্য বিশ্লেষণ, তথ্য প্রক্রিয়াজাতকরণ, এমন সামগ্রিক যে কার্যক্রম সেটাই মানে তার থেকে বেরিয়ে আসে, সেটা হচ্ছে ভোক্তা কি বলে বাজার উপলব্ধিকরণ প্রক্রিয়া। তারপরে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে বাজার উপলব্ধিকরণ প্রক্রিয়া পরে যেটা সেটা নতুন অর্পণ উপলব্ধিকরণ প্রক্রিয়া, নিউ অফারিং রিয়েলাইজেশন প্রসেস। নতুন অর্পণ বলতে যেটা বোঝায় ওই শ্রেণীর ভোক্তা উপযোগী কি বলে যে পণ্য গবেষণা, পণ্য উন্নয়ন, এমনতর কার্যকলাপ, পণ্যের উন্নয়ন, পণ্যের গবেষণা সংক্রান্ত যে সকল
কার্যক্রম, এই সকল কার্যক্রম কিন্তু এই যে পণ্য অর্পণ, নতুন অর্পণ, আহ, নতুন অর্পণ, কি বলে যে উপলব্ধি করতে গেলে নতুন অর্পণ উপলব্ধি, অর্থাৎ যে শ্রেণীর ক্রেতাকে কেন্দ্র করে যে শ্রেণীর পণ্য উৎপাদন করা হবে, মানে নতুনভাবে প্রেজেন্ট করা হবে, অথবা পুরাতন পণ্যের সংযোজন এনে নতুনভাবে প্রেজেন্ট করা হবে, সেটি নতুন। তাহলে একেবারেই নতুন বা সংযোজিত নতুন যেটি হোক, সেটা ক্রেতা শ্রেণীর উপযোগীকরণ করতে গিয়ে সেখানে যে পণ্য গবেষণা, পণ্যের সাথে জড়িত যে সমস্ত ডেভেলপমেন্ট, পণ্য ডেভেলপমেন্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা নতুন পণ্য গবেষণা সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম চলে আসবে কিন্তু এটার মধ্যে, এবং এর মাধ্যমে কিন্তু নিউ অপারিং রিয়েলাইজেশন যে প্রসেস, সেই কার্যক্রমের মধ্যে কি এটা পড়ে, এবং এর মধ্যে যে কার্যক্রম বাজারজাত ব্যবস্থাপনার কার্যক্রম। তারপরে যেটা, সেটা হচ্ছে ক্রেতা অর্জন প্রক্রিয়া, কাস্টমার অ্যাকোয়ারিং, দি কাস্টমার অ্যাকোয়ারিং প্রসেস। দি কাস্টমার অ্যাকোয়ারিং প্রসেসের মধ্যে, অর্থাৎ ক্রেতা বৈশিষ্ট্যের আলোকে ক্রেতাকে চিহ্নিত করা, ভোক্তা বাজার, সরি এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ মামুন বলো। আমি তো একটা অনলাইন ক্লাসে আছি, অনলাইন ক্লাস নিচ্ছি রুমে থেকে। এক্সকিউজ মি ফাহিম, এই মোবাইলটা তোমার দাদুর কাছে দাও তো, দিয়ে আবার নিয়ে আসো। এক্সকিউজ মি, সরি। দ্বিতীয় যে বিষয়টা, সরি তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে দি যেটা বলছিলাম, কাস্টমার অর্জন প্রক্রিয়া, দি কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস। তো কাস্টমার অ্যাকুইজিশন করতে গেলে বাজার বিভক্তিকরণ, তারপরে হচ্ছে লক্ষ্য বাজার নির্দিষ্টকরণ, বাজারে অবস্থান গ্রহণ, এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে মানে ব্যবস্থাপনা, বাজারজাত ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই সমস্ত দিক সমূহ বিশ্লেষণ বা এই সমস্ত দিক সমূহের প্রতি গুরুত্ব দিয়ে কিন্তু কোম্পানি বা প্রতিষ্ঠান, যেটাকে কি বলে কাস্টমার, কি করতে পারে, কাস্টমার ভ্যালু যেটা, সেটা কি করতে পারে, অর্জন করতে পারে। তারপর যেটা, সেটা হচ্ছে দি কি বলে যে মানে কাস্টমার সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া। কাস্টমার সম্পর্ক প্রক্রিয়া বলতে কাস্টমার চিহ্নিত হওয়ার পরে, কাস্টমার অর্জন করার পরে তাদের সম্পর্ক ব্যবস্থাপনা করার যে বিষয়, সেটি হচ্ছে চতুর্থ পর্যায়ের যেটা, সেটা হচ্ছে দি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস। এখানে মানে ক্রেতা সম্পর্ক সৃষ্টি, ক্রেতার সাথে সম্পর্ক সৃষ্টি, ক্রেতার সম্পর্ক ধরে রাখা, ক্রেতার সম্পর্ক লালন করা, এবং দীর্ঘমেয়াদে ক্রেতার সাথে সম্পর্ক তৈরির যে ক্ষেত্র রচনা করা, সম্পর্ককে লালন করা, সেটি হচ্ছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা। আর ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা হলে একজন ক্রেতার যে লাইফ টাইম ভ্যালু বর্তমান সময়ে যোগ করা হয়। একজন ক্রেতা শুধু ক্রেতা না, সে আজীবন ব্যাপী, সে যতদিন ধরে বেঁচে থাকবে, সে তার পরিবার বর্গ অথবা তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার মাধ্যমে নতুন ক্রেতা শ্রেণী সৃষ্টি, মানে কোম্পানির প্রতি কোনো ক্রেতার যদি তার আস্থা বা কি বলে তার মানে কোম্পানির প্রতি তার, কোম্পানির সুনাম বা কোম্পানির কার্যক্রম, কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির প্রতিশ্রুতির প্রতি যদি কোনো ক্রেতা ওরকম কি থাকে, মানে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে সেটাকে কেন্দ্র করে কোম্পানি বা প্রতিষ্ঠান বাজারজাতকারী তাহলে ওই ক্রেতাকে গুরুত্ব দিয়ে তার সাথে তার সম্পর্ককে দৃঢ়তায় নিয়ে আসা, এবং তার সম্পর্ককে গুরুত্ব দিয়ে তার দীর্ঘমেয়াদে তার সাথে সম্পর্ক টিকে থাকার প্রেক্ষাপট কি করা, রচনা করা। তাহলে এটাই হচ্ছে ক্রেতা সম্পর্ক
ম্যানেজমেন্ট, এবং এই সমস্ত মানে ক্রেতা সম্পর্ক ব্যবস্থা জড়িত যেই সমস্ত ক্ষেত্রে পর্যালোচনা বা বিশ্লেষণ বা কি বলে যে কার্যক্রম পরিচালনা করে ক্রেতা সম্পর্ক বিষয়টাকে কি করা যায়, উন্নতি করা যায়। অর্থাৎ ক্রেতা সম্পর্ক, ক্রেতা সৃষ্টি করা, ক্রেতার সম্পর্ক, ক্রেতার সাথে সম্পর্ক করা, সম্পর্ককে টিকিয়ে রাখা এবং দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা, এমনতর কার্যক্রম দীর্ঘমেয়াদে মানে কি করা, পরিচালনা করা, সেটি হচ্ছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া। আরেকটি হচ্ছে পরিপূর্ণকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়া। পরিপূর্ণকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়া আসলে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের যে মূল বিষয় হচ্ছে কিন্তু মানে ভোক্তার নিকট পণ্য কি করা, গ্রহণযোগ্য করে তোলা, শুধু গ্রহণযোগ্য তোমার আলটিমেট সেল মানে সর্বোপরি চূড়ান্ত পর্যায়ে বিক্রয়। আর বিক্রয় করতে গিয়ে কোম্পানি যে এই পর্যায়ে তার বৃহৎ কার্যক্রমের মধ্যে বাজারজাত কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত কার্যক্রম, যে অর্ডার গ্রহণ, তারপরে সময়মত পণ্য সংগ্রহ এবং মূল্য আদায়, এমনতর বিষয়গুলোর সাথে জড়িত সকল যে কার্যক্রম, এমনতর কার্যক্রমগুলোই হচ্ছে যে পরিপূর্ণকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়া, দ্য ফুলফিল ম্যানেজমেন্ট প্রসেস। তাহলে এই যে পাঁচটি বিষয়, এই পাঁচটি বিষয় হচ্ছে কি বলে যে মৌলিক ব্যবসার প্রক্রিয়া। মৌলিক ব্যবসার প্রক্রিয়া, আমি আবার বলছি, মৌলিক ব্যবসার প্রক্রিয়ার পাঁচটি বিষয় বা মৌলিক ব্যবসা প্রক্রিয়াকে পাঁচটি বিষয়ের আলোকে কি করা যায়, বিশ্লেষণ করা যায় বা আলোচনা করা যায়। আর মৌলিক এই পাঁচটি বিষয় হচ্ছে মৌলিক ব্যবসা প্রক্রিয়ার যে পাঁচটি বিষয়, একটি হচ্ছে যে ক্রেতাকে বাজারকে ভালোভাবে কি করা, উপলব্ধি করা, দি কি বলে যে মার্কেট, কি বলে যে মার্কেট সেন্সিং প্রসেস। তারপরে যেটা সেটা হচ্ছে কি বলে যে বাজার উপলব্ধিকরণ প্রক্রিয়া, নতুন অর্পণ উপলব্ধিকরণ প্রক্রিয়া, দি নিউ অফারিং রিয়েলাইজেশন প্রসেস। তৃতীয় যেটা সেটা হচ্ছে ক্রেতা অর্জন প্রক্রিয়া, দি কাস্টমার অ্যাকোয়ারিং প্রসেস। চতুর্থ যেটা সেটা হচ্ছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া, দি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস। পঞ্চম যেটা সেটা হচ্ছে পরিপূর্ণকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়া, দ্য ফুলফিল ম্যানেজমেন্ট প্রসেস। এই হচ্ছে মৌলিক ব্যবসার প্রক্রিয়া। তারপরে হচ্ছে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য। মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য। মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত আমরা এই পর্যায়ে বলছি যে একটি ব্যবসার সফলতা অর্জন করতে গিয়ে বা মানে সঠিকভাবে কার্যক্রম সম্পাদন করতে গিয়ে একটি প্রতিষ্ঠানের সকল বিভাগ দক্ষতার সাথে কার্য পরিচালনা করলেও তার সফলতা নির্ভর করে প্রত্যেক বিভাগ অন্য বিভাগের সাথে কিভাবে সমন্বয় করে কার্যক্রম কিভাবে দক্ষতার সাথে কিভাবে সম্পাদন করে। আর এইভাবে কার্যক্রম সম্পাদনের বিষয়টা প্রতিষ্ঠানের যে মৌলিক কি বলে যে সমস্ত প্রক্রিয়ার উপর নির্ভর, এই মৌলিক প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা কি করলাম, আলোচনা করলাম। আর মৌলিক সামর্থ্যের যে বৈশিষ্ট্যের যে বিষয়টা সেটা হচ্ছে মৌলিক সামর্থ্য একটি ব্যবসা তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তার যে সকল সম্পদের সমর্থনে সে তার কার্যক্রম কি করে পরিচালনা করে, অথবা কি বলে যে চিরাচরিতভাবে বা গতানুগতিকভাবে একটি কোম্পানির সকল রকম সম্পদের সামর্থ্যের আলোকেই তার কি বলে মৌলিক সামর্থ্য কি পায়, গতি পায়, বা মৌলিক সামর্থ্যের কার্যক্রম গুলা কি হয়, পরিচালিত হয়, বা মৌলিক সামর্থ্যটা কি হয়, সৃষ্টি হয়, মৌলিক সামর্থ্যটা সৃষ্টি হয়। কিন্তু বর্তমান সময়ে যে যেমন মৌলিক সামর্থ্যের মধ্যে একটি কোম্পানির যে কি বলে যে কোম্পানির কি বলে কাঁচামাল, কোম্পানির মেশিনারি, কোম্পানির জনবল, কোম্পানির যে কি বলে যে তথ্য মানে তথ্য প্রযুক্তি বা কোম্পানির যে তথ্য প্রবাহ, এমনতর বিষয়গুলো কিন্তু মানে কোম্পানির মৌলিক কি বলে যে কোম্পানির মূল চালিকা শক্তির বা মৌলিক দক্ষ
সম্পদ মানে কার্যক্রমকে পরিচালনা করতে গেলে এই সম্পদগুলো অবিসম্ভাবী বা মানে কোম্পানির একান্ত এগুলা কিসের চিরাচরিত নিয়মে এগুলা একান্তই কোম্পানির কিসের মধ্যে থাকতে হয়, নিয়ন্ত্রণে থাকতে হয়, কোম্পানির আয়ত্তের মধ্যে থাকতে হয়, কোম্পানির যোগানের মধ্যে থাকতে হয়। কিন্তু বর্তমান সময়ে একটি কোম্পানি তার মৌলিক সামর্থ্য মানে আগে আমরা যেটা অর্জন করছি কোর কি বলে যে মানে মৌলিক প্রক্রিয়া ব্যবসার প্রক্রিয়ার যে বিষয়গুলো আলোচনা করা মৌলিক ব্যবসার প্রক্রিয়া কারণে যদি একটি কোম্পানি তার দক্ষভাবে তার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয় তাহলে একটি কোম্পানি বাজারে তার পরিচালিত কার্যক্রম থেকে এমন কিছু প্রেক্ষাপট বা এমন কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে তার যে দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যবসায় মানে কি বলে ব্যবসায়িক স্ট্রেংথ বিজনেস স্ট্রেংথ বলতে এমন কিছু দিক থাকে যে সমস্ত দিকে তার দক্ষতাটা মানে প্রতিষ্ঠিত মান বাজারে তার প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসায়িক প্রতিযোগিতামূলক পরিবেশে সে তার এমন একটা মানে উন্নত যেই মানটা মানে বাজারে প্রমাণিত এবং এমন দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলা এগুলোকে বলা হচ্ছে যে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য। মৌলিক সামর্থ্য বলতে ব্যবসায়িক মৌলিক সামর্থ্য বৈশিষ্ট্যের যে দিকগুলা এই দিকগুলোর আলোকে কিন্তু একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান বাজারে কি বলে যে যে সরবরাহ সেইন মানে নিজের একটি কোম্পানি তার নিজের বিষয়গুলা ছাড়াও কোম্পানির অংশীদারিত্বের সাথে যারা জড়িত যেমন কোম্পানির যে কাঁচামাল সরবরাহকারী মেশিন সরবরাহকারী বা ক্রেতা শ্রেণী তাদেরকেও কোম্পানি কি করতে পারে কোম্পানির কার্যক্রমের সাথে কোম্পানির মানে কি বলে অ্যাসেটস হিসেবে কি করতে পারে মানে বাজারজাতকরণ সুফল অর্জনের ক্ষেত্রে কি করতে পারে তাদের বিষয়গুলো কি করতে পারে যোগ করতে মানে সুবিধা কি করতে পারে নিতে পারে কোম্পানি নিজের প্রেক্ষাপটের বিষয় ছাড়াও এই সমস্ত প্রেক্ষাপট থেকেও কোম্পানির ওই যে সামর্থ্য অর্জনের মানে কোম্পানির ওরকম সামর্থ্য থাকার কারণে কোম্পানির ওরকম প্রতিযোগিতামূলক সামর্থ্য প্রমাণিত হওয়ার কারণে কোম্পানি ওই সুবিধাগুলোর আলোকে সে তার মানে সামর্থ্যকে আরো কি করতে পারে ধারালো বা শানিত বা সমৃদ্ধ করতে পারে। আর এই বিষয়গুলাকে কেন্দ্র করে তিনটা গুরুত্বপূর্ণ দিক একটা হচ্ছে প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে সে তার ক্রেতাদেরকে কি দিতে পারে ভোক্তা শ্রেণীকে কি দিতে পারে বিভিন্ন ধরনের কি দিতে পারে সুবিধা দিতে পারে এবং ভোক্তারাও এবং এই মানে তার সৃষ্ট দৃঢ় অবস্থানকে কি দিয়ে থাকে গুরুত্ব দেওয়ার কারণে ভোক্তারাও মানে এই সুবিধাটা কি করে পেয়ে থাকে ভোক্তারা এই সুবিধাটা কি করে থাকে পেয়ে থাকে। আরেকটা হচ্ছে তার যে প্রতিযোগিতামূলক যে শক্তিটা থাকে যে সমস্ত দিকে তার এমন প্রতিযোগিতামূলক শক্তিটা থাকে ওই শক্তিটা পরিবর্তনশীল মানে কি বলে যে বৈচিত্র্যপূর্ণ বাজারে অ্যাডাপ্টেশন বা খাপ খাওয়ানোর মতন এটার কি থাকে যোগ্যতা থাকে। একটি কোম্পানির প্রতিষ্ঠিত যে মানসমূহ এই মানসমূহ পরীক্ষিত মানে হওয়ার কারণে সে তার একটা কোম্পানি তার বিভিন্ন বিজনেস স্ট্রেন্থের দিকসমূহ নিজের কাছে এমনভাবে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত যে এই সমস্ত কার্যক্রম সমূহকে সে যে কোনো মানে কি বৈচিত্র্যপূর্ণ বাজারের সাথে সে কি করতে পারে এগুলা কি করতে পারে সমন্বয় করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যেটা তৃতীয় যেটা সেটা হচ্ছে তার যে অর্জিত মানে পরীক্ষিত মানসমূহ যে সমস্ত মানে বিজনেস স্ট্রেংথ বা শক্তির কারণে তার প্রতিযোগিতামূলক সামর্থ্য তার ক্রেতার আস্থা সামগ্রিক তার ব্যবসায়ের দিক শক্তিশালী এবং ওই দিকগুলা সহজে তার প্রতিযোগীরা কি করতে পারে না অনুকরণ করতে পারে না। আর এই তিনটি দিকই হচ্ছে বিজনেস কি বলে যে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য। মৌলিক সামর্থ্য মানে মৌলিক ব্যবসার দিকগুলো আমরা বলছি ওই সমস্ত দিকে যদি একটি কোম্পানি বাজারজাত ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করে তাহলে তার যে কি বলে যে সামর্থ্য অর্জিত হয় মৌলিক সামর্থ্য অর্জিত হওয়ার ফলে যে মানে যে উল্লেখযোগ্য যে স্ট্রেংথ বা শক্তির সৃষ্টি হয় ওগুলি হচ্ছে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য।
আর এই সামগ্রিক অবস্থার আলোকে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্যের তিনটি দিক। একটা হচ্ছে প্রতিযোগিতামূলক সুবিধার কারণে সেখানে কি পাবে, মানে ক্রেতা শ্রেণী বা ভোক্তা শ্রেণী কি পাবে, সুবিধা পাবে। আরেকটি হচ্ছে তার যে প্রতিযোগিতামূলক সুবিধাগুলা, যে শক্তি বা ধার বা যে সমৃদ্ধতার কারণে সে মানে বৈচিত্র্যপূর্ণ সকল বাজারের সাথে তার এই মানে বিষয়টাকে সে কি করতে পারবে, তার বিষয়টাকে সে কি করতে পারবে, সমন্বয় করতে পারবে। আরেকটি হচ্ছে সে তার প্রতিযোগীরা তার শক্তির দিকগুলোকে সহজে কি করতে পারবে না, অনুকরণ করতে পারবে না, এমন বিশ্বাস আছে বলেই, যে এমন বিশ্বাস আছে, এমন বিশ্বাস প্রমাণিত, তাই এমন বিষয়গুলা কখনো কোনো প্রতিযোগী বাজারে তার সমপর্যায়ে এগুলাকে কি করতে পারে না, অনুকরণ করতে পারে না। তাহলে এই হচ্ছে মৌলিক সামর্থ্যের তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে বাজারজাতকরণ ব্যবস্থাপনার যে দ্বিতীয় অধ্যায় ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড প্ল্যান, এই অধ্যায় আলোচনার আরো দুটি গুরুত্বপূর্ণ মৌলিক মার্কেটিং ম্যানেজমেন্ট থিম বা ধারণা সম্পর্কিত আলোচনার দুটি বিষয়। একটি হচ্ছে যে মৌলিক ব্যবসার প্রক্রিয়া, দ্য কোর বিজনেস প্রসেস, এবং দ্বিতীয় আরেকটি যে বিষয় যে মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য, অর্থাৎ কি বলে যে ক্যারেক্টারিস্টিক্স অফ কোর কম্পিটেন্ট। এই দুটি বিষয় আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী বিষয়ে আমরা বাজারজাতকরণ ব্যবস্থাপনার এই অধ্যায়ের মানে অন্য বিষয়গুলো আলোচনা করব। যাও তোমরা কি বলে মূল পাঠ্য থেকে বাজারজাতকরণ ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনা অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের এই দুটি বিষয় মূল পাঠ্য থেকে তোমরা আলোচনা মানে পাঠ করে তোমরা এই বিষয়ে আরো সমৃদ্ধ ধারণা লাভ করবে, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।